হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক সুপার কোচিংয়ের WBPSCর এই সেশনে। আমরা অনেক দিনই শুরু করেছি আপার প্রাইমারির বিভিন্ন টপিক বেসড আলোচনা সিডিপি এবং বেঙ্গলির জন্য। আমার নিয়মিত ক্লাস থাকছে, তোমরা সবাই জানো। সিডিপির MCQ প্র্যাকটিসও থাকছে নিয়মিত। তো এই যে সিলেবাসটা আমাদের আপার প্রাইমারির জন্য আমরা ফলো করছি, স্পেশালি ফর সিডিপি, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলোর একেবারে ডিটেলসে আলোচনা হচ্ছে এবং তার সাথে MCQ রয়েছে। তো এই যে টপিক রয়েছে আমাদের একদম প্রথম থেকে তোমরা এখানে দেখে নিতে পারো কি কি সিলেবাসে আমাদের টপিক রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, influence of heredity and environment, understanding children with special need, socialization process, Piaget, Kohlberg, Vygotsky, concept of child-centered progressive education, intelligence, multidimensional intelligence, language and thought, gender as a social, individual difference among learners, assessment for learning, continuous and comprehensive evaluation, critical thinking, how children think and learn, how many children fail to achieve success in school, teaching and learning, child is a problem solver, alternative conception of learning, understanding children's error, cognition and emotion, motivation and learning, factors contributing to learning ইত্যাদি টপিক আমাদের রয়েছে। আজ আমরা যে টপিকটা আলোচনা করব একটু ডিটেলে তা হলো কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধি। বুদ্ধি একটা যথেষ্ট বড় চ্যাপ্টার এবং বেশ কিছু থিওরিটিক্যাল পোর্শন রয়েছে বুদ্ধিতে, যেগুলো আমাদের জানতে হবে। বুদ্ধি একটি মানসিক ক্ষমতা যা দিয়ে মানুষ চিন্তা করতে, শিখতে, বুঝতে এবং সমস্যা সমাধান করতে পারে। এটি একটি সহজাত ক্ষমতা যা মানুষের জ্ঞানীয় কার্যকলাপকে নির্দেশ করে, অর্থাৎ আমাদের কগনিশনাল বিহেভিয়ার, এটা আমরা বুঝতে পারি বুদ্ধি দিয়ে। অর্থাৎ কোনো একটি শিশুর যদি দেখি তার কগনিশনে কোনো সমস্যা রয়েছে, তখন আমাদের বুঝতে হবে যে তার বৌদ্ধিক বিকাশ যথাযথ হয়নি। অর্থাৎ বুদ্ধি পরিমাপ করতে গেলে আমাদের তার যে জ্ঞানীয় কার্যকলাপ রয়েছে সেগুলোকে বুঝতে হবে। এবং এই বুদ্ধি সেই জিনিস যা আমাদের শিখতে, বুঝতে এবং প্রবলেম সলভিংয়ে সাহায্য করে। বুদ্ধি বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। বুদ্ধির যে প্রকাশ, অর্থাৎ একটি শিশুর মধ্যে বুদ্ধির যথাযথ বিকাশ হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কেমন করে। সেটা বিভিন্নভাবে প্রকাশ তার হতে পারে। যেমন ধারণা গঠন, নতুন ধারণা তৈরি করা এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, যুক্তি এবং বিশ্লেষণ, সমস্যা সমাধানে যুক্তিবোধ ব্যবহার করা এবং জটিল পরিস্থিতি বিশ্লেষণ করা, বিচার এবং উপলব্ধি, সঠিক এবং ভুল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করা এবং বিভিন্ন পরিস্থিতিতে উপলব্ধি করা। ধরো কোন একটি শিশু, তার বয়স প্রায় 10 বছর, কিন্তু একটা আগুন জ্বলছে তার সামনে, সে ফট করে সেখানে হাত দিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে হবে যে তার এখানে জ্ঞানীয় বিকাশ যথাযথভাবে হয়নি। আগুনে হাত দিলে কি হতে পারে, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, এই কনসিকুয়েন্সটা বোঝার ক্ষমতা তার মধ্যে তৈরি হয়নি, অর্থাৎ তার বৌদ্ধিক বিকাশের মধ্যে একটু সমস্যা আছে। নতুন পরিবেশে অভিযোজন, ধরো একটি বাচ্চা প্রি স্কুলে যেগুলো শিখছে সে সেটা কন্টিনিউ করছে তার প্রাইমারি স্কুলে, প্রাইমারি স্কুলে যেগুলো শিখছে সে সেটা কন্টিনিউ করছে তার সেকেন্ডারি স্কুলে। এই নতুন নতুন ক্লাসে গিয়ে তার যে নতুন নতুন পরিবেশের সাথে, পরিবেশ বলতে আমরা এখানে সিলেবাস কারিকুলামকেও বলতে পারি, তার যে পরিচয় হচ্ছে, সব অধিকাংশ বাচ্চাই কিন্তু সবটুকু শিখে নিচ্ছে। এই যে শিখে নেওয়া, কেউ কম কেউ বেশি বা কেউ কেউ শিখছে না, তখন আমরা তাদের লার্নিং ডিসঅর্ডার বলি, অর্থাৎ তাদের বৌদ্ধিক সমস্যা রয়েছে। অর্থাৎ নতুন কিছু শিখে নেওয়া, জেনে নেওয়া, বুঝে নেওয়া এবং নতুন পরিবেশে অভিযোজন করা, এই অভিযোজনটা আমরা কীভাবে করি? আমরা এই অভিযোজনটা করি আমাদের আগে আমরা বৌদ্ধিক বিকাশের মাধ্যমে যে বিষয়গুলো শিখেছি বা বুঝেছি তার মাধ্যমে কিন্তু আমরা এই অভিযোজনটা করি। সাডেনলি আমরা অভিযোজন করতে পারি না। হঠাৎ করে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি কিছুই শিখিনি, আমি হঠাৎ করে অভিযোজন করতে পারবো না। নতুন পরিবেশে অভিযোজন করতে গেলে পূর্বে আমাদের মধ্যে সেই কন্টেন্টটা থাকতে হবে, আমি আগে শিখেছি বিষয়টা এবং সেই যে বিষয়টা শিখেছি সেটা নিয়ে আমি চিন্তা করতে সক্ষম, তবেই কিন্তু আমি নতুন পরিবেশে অভিযোজন করতে পারবো। অর্থাৎ অভিযোজন করার জন্য ধারণা গঠন হতে হবে,
তার মধ্যে যুক্তি এবং বিশ্লেষণ থাকতে হবে, বিচার এবং উপলব্ধি রিয়েলাইজেশন থাকতে হবে, এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকতে হবে, প্রবলেম সলভিং কেপেবিলিটি থাকতে হবে। তবেই সে নতুন পরিবেশে অভিযোজন করতে সক্ষম হবে। আচ্ছা, এরপর আমরা বুদ্ধির বিভিন্ন যে তত্ত্ব যেগুলো জনপ্রিয় সেই জায়গায় একটু চলে যাই। বুদ্ধির তত্ত্ব বলতে গেলেই আমরা প্রথম যাকে স্মরণ করি তিনি হলেন স্পিয়ারম্যান, এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, যেখানে আমরা আলোচনা করব কোন কোন ফ্যাক্টরস নিয়ে আমরা সবাই জানি, তাই তো? কোন কোন ফ্যাক্টরস? জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর। স্পিয়ারম্যান বলছেন যে বুদ্ধি এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। সাধারণ মানসিক ক্ষমতা যাকে তিনি জি ফ্যাক্টর বলছেন, এবং বিশেষ মানসিক ক্ষমতা যাকে তিনি এস ফ্যাক্টর বলছেন। এই তত্ত্বটি ইংরেজ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান 1904 সালে 1904 সালে প্রস্তাব করেছিলেন। জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর, আমাদের বুদ্ধি এই দুটি তত্ত্বের সমন্বয়ে গঠিত। এই জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর কি? সাধারণ মানসিক ক্ষমতা, জেনারেল মেন্টাল এবিলিটি, এটি বুদ্ধির একটি সাধারণ উপাদান যা সমস্ত মানসিক কাজে ব্যবহৃত হয়। বেসিক বুদ্ধি, এটা মানুষের বিমূর্ত চিন্তা, প্রবলেম সলভিং এবং নতুন পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ দেয়। এটা কিন্তু মোরাললেস আমাদের সবার একই ধরনের হয়। এরপরে আসছে এস ফ্যাক্টর, যা কিনা স্পেসিফিক্যালি নির্দিষ্ট কাজে ব্যবহার হয়। তুমি খুব ভালো অঙ্ক করো, কিংবা তোমার হাতের ছবি আঁকা খুব ভালো, বা তোমার পাশের বাড়ির ছেলেটি অসাধারণ গান গায়। এই বিশেষ কার্যে পটু হওয়া, এই জায়গাটা কিন্তু এস ফ্যাক্টর থেকে আসে। যে অঙ্কে দারুণ ভালো, সে গানটা ভালো নাই গাইতে পারে, বা যে গানটা দুর্দান্ত গায় তার অঙ্ক সেভাবে ভালো নাই হতে পারে। দুটো হয় না তা কিন্তু নয়। অর্থাৎ আমাদের মধ্যে যে বিশেষ ধরনের বৌদ্ধিক কার্যাবলী গড়ে ওঠে, বিশেষ ধরনের, এটা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, যে বিশেষ ধরনের বৌদ্ধিক কার্যাবলী গড়ে ওঠে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি বিশেষ মানসিক ক্ষমতা। আর আমাদের যেগুলো লাইফ স্কিল, যেগুলো খুবই দৈনন্দিন, যেগুলো আমাদের সার্ভাইভালের সাথে যুক্ত, সেগুলোর জন্য যে বিষয়টা আমাদের দরকার হয় সেটা হলো জি ফ্যাক্টর। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। স্পিয়ারম্যানের মতে যখন কেউ কোনো কাজ করে তখন সেই কাজের জন্য প্রয়োজনীয় সাধারণ ক্ষমতা জি ফ্যাক্টর এবং সেই কাজের জন্য নির্দিষ্ট ক্ষমতা দুটোরই দরকার হয়, অর্থাৎ জি প্লাস এস হয়ে তবেই সে কাজটা করতে পারে। অর্থাৎ কেবলই এস আছে, জি এর অস্তিত্ব নেই, তাহলে আমি খুব ভালো অঙ্ক করতে পারি না। উদাহরণস্বরূপ, একজন ভালো গণিতবিদ হওয়ার জন্য সাধারণ মানসিক দক্ষতা জিটা কম্পালসারি। সে গান গাইলেও কম্পালসারি, অঙ্ক করলেও কম্পালসারি, ব্রিজ বানালেও কম্পালসারি, কম্পিউটার গেমস বানালেও কম্পালসারি। কিন্তু তার মধ্যে গাণিতিক দক্ষতা, এস ফ্যাক্টর দুটোই প্রয়োজন, অর্থাৎ জি প্লাস এস মিলে আমরা কোনো একটা কাজ করতে পারি। আবার একজন ভালো সঙ্গীত শিল্পী হওয়ার জন্য সাধারণ মানসিক ক্ষমতা এবং সঙ্গীতের দক্ষতা দুটোই দরকার। তাহলে জি এর মানটা একই থেকে যাচ্ছে, এস হয়ে আমরা যদি এক্স ধরি থেকে যাচ্ছে, এবং জি প্লাস এস, এসটা ভ্যারি করে। জি হলো কনস্ট্যান্ট আর এসটা ভ্যারিয়েবল। আশা করি বোঝাতে পারলাম। স্পিয়ারম্যানের এই দ্বিউপাদান তত্ত্বটি বুদ্ধির গঠন এবং বিভিন্ন মানসিক কাজের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে খুব ক্লিয়ার যে জি অর্থাৎ সাধারণ বুদ্ধি, যেটা কিনা থাকতেই হচ্ছে, সেটা না থাকলে চলছে না, এবং তার সাথে কোনো একটি বিশেষ কাজ করার জন্য আমাদের এসটা প্রয়োজন, অর্থাৎ জি প্লাস এস মিলে তবেই কাজ হয়। জি যদি আমি মানটা 0 বসাই তাহলে কিন্তু কাজটা হবে না, বা এস এর মানটাও যদি 0 বসাই তাহলেও কিন্তু কাজটা হবে না, পুরোপুরি অঙ্ক এটা। জি প্লাস এস, জি হচ্ছে কনস্ট্যান্ট, এস হচ্ছে ভ্যারিয়েবল। তোমার মধ্যে গাণিতিক দক্ষতা আছে না, সাংগীতিক দক্ষতা আছে না, ছবি আঁকার দক্ষতা আছে, বা বাচনশৈলীর দক্ষতা আছে, যেটা তোমার এস, এস ইজ ভেরি মাচ স্পেসিফিক অ্যান্ড ইন্ডিভিজুয়াল। আশা করি এই জায়গাটা বোঝা গেল। স্পিয়ারম্যানের পরে যাকে নিয়ে আমরা আলোচনা করি তিনি হলেন থমসন। থমসনের বাছাই তত্ত্ব, থমসন স্যাম্পলিং থিওরি হলো বুদ্ধির একটি আধুনিক তত্ত্ব যা থমসন প্রস্তাব করেছিলেন।
এই তত্ত্ব অনুসারে বুদ্ধিমত্তা হলো বিভিন্ন মানসিক ক্ষমতার একটা সংগ্রহ মাত্র, যা বিভিন্ন কাজ করার জন্য নমুনা আকারে উপলব্ধ থাকে। অর্থাৎ একটা দুটো নয়, বিভিন্ন মানসিক ক্ষমতার একটা সংগ্রহ বলছেন থমসন। বুদ্ধিমত্তা একটি উপাদান নয়, থমসন মনে করতেন যে বুদ্ধিমত্তা কোনো একক উপাদান নয়, এটা বিভিন্ন বিভিন্ন মানসিক ক্ষমতার একটা সংগ্রহ। এর মধ্যে তিনি কিছু বিষয় বলেছেন, যেমন স্যাম্পলিং। এই তত্ত্ব অনুযায়ী যখন কোনো ব্যক্তি কাজ করে তখন সে তার বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষমতা থেকে কিছু ক্ষমতা নির্বাচন করে। সাপোজ তোমাকে গান গাইতে হবে, সাপোজ তোমাকে অঙ্ক করতে হবে, সাপোজ তোমাকে সাইকেল চালাতে হবে। প্রত্যেকটা কাজের জন্য তুমি কি একই ক্ষমতা নির্বাচন করবে? না, তুমি স্যাম্পলিং করবে। অর্থাৎ কোন ক্ষমতাটা তোমার তখন কাজ করবে। এই স্যাম্পলিংটা থমসনের তত্ত্বের একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কার্যকলাপের উপর নির্ভরশীল। ব্যক্তির বুদ্ধিমত্তা তার কাজ করার পদ্ধতির উপর নির্ভরশীল। বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের মানসিক ক্ষমতা প্রয়োজন হয়, তাই প্রতিটি কাজের জন্য আলাদা বুদ্ধিমত্তার উপাদানগুলির নমুনা তৈরি হয়। একদম ঠিক। অর্থাৎ তুমি যখন সাইকেল চালাচ্ছ, তোমার যে ধরনের বুদ্ধিমত্তা প্রয়োজন হয়, তুমি রাস্তায় সাইকেল চালাচ্ছ, সেই বুদ্ধিমত্তা তুমি বাড়িতে বসে অঙ্ক করার জন্য লাগে না, সেটা আলাদা বুদ্ধিমত্তা। কিন্তু এটা তোমাকে আলাদা করে আমরা শিখিয়ে দিই না। এই স্যাম্পলিংটা তোমার নিজের মাইন্ডে চলতে থাকে, এটা মানুষ নিজেই করে, শিশু নিজেই করে। এবং সেটা না করতে পারলে সমস্যা, তাহলে বুঝতে হবে যে তার বিকাশ, বৌদ্ধিক বিকাশ যথাযথ নয়। যদিও বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষমতার সংগ্রহ, কিন্তু এই ক্ষমতাগুলির সংখ্যা সসীম, তার মানে সিলেক্টেড। এই নয় যে এটা একেবারে অসীম কোনো সংখ্যা, না, ইটস ভেরি মাচ সিলেক্টেড। একটি গান গাওয়ার জন্য ব্যক্তির কণ্ঠস্বর, সুরের জ্ঞান, গানের কথা মনে রাখার ক্ষমতা ইত্যাদি ক্ষমতা ব্যবহার করতে হয়। থমসনের বাছাই তত্ত্ব অনুসারে এই ক্ষমতাগুলি গান গাওয়ার সময় নমুনা আকারে উপলব্ধ থাকে। একদম। ধরো আমি এখন পড়াতে এসেছি তোমাকে, তাহলে আমাকে পড়াতে গেলে আমার বাচন শৈলী, আমার বোঝানোর ক্ষমতা, আমার পড়ার ক্ষমতা, এই ব্যাপারগুলো আমার মধ্যে স্যাম্পলিং হয়েছে, এবং এই স্যাম্পলিংটা প্রপার তৈরি হয়ে একটা নমুনা তৈরি করেছে, যার মাধ্যমে তোমাদের পড়াতে পারছি। আশা করি বোঝাতে পারলাম। তো এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, দেখো হয়তো আমরা যখন থিওরি আকারে সিডিপি পড়ি তখন আমাদের কাছে বিষয়গুলো একটু জটিল লাগে, কিন্তু সিডিপি একদম জটিল নয়। সিডিপি আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, সিডিপি আমাদের আশেপাশের একটা ভীষণ কি বলবো, অ্যাক্টিভ রিয়ালিটির অংশ। তাই আমরা যদি উদাহরণের সাহায্যে বিষয়গুলি বুঝে ফেলি, যে কেন এটা বিভিন্ন ধরনের উপাদান, কেন এটা স্যাম্পলিং পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারি, একদম বুঝতে পারবো, সুন্দরভাবে বুঝতে পারবো যে সাইকেল চালাতে গেলে আমার যে যে ধারণাগুলো দরকার হচ্ছে, সেই ধারণাগুলো আমার মধ্যে স্যাম্পলিং হয়ে যায় আমি যখন সাইকেল চালাচ্ছি। গান গাওয়ার জন্য যে যে ব্যাপারগুলো দরকার, একদম স্পেসিফিক, আমার কণ্ঠস্বর দরকার, সুরের জ্ঞান দরকার, গানের কথা মনে রাখার ক্ষমতা দরকার ইত্যাদি, আমাদের সবার থাকে না। এই স্যাম্পলিংটা আমাদের সবার নাই থাকতে পারে, কারণ এটা আমাদের ডিফারেন্টও হতে পারে। ঠিক আছে? তো সেই জায়গায় থমসন আবার একটু অন্যরকম বললেন। থমসন জিআরএস ওই জায়গাটায় গেলেন না, থমসন বললেন যে অনেক ধরনের ক্ষমতা থাকে, কারণ একজন মানুষ অ্যাকচুয়ালি অনেক ধরনের কাজ করতে পারেন, বৌদ্ধিক কাজ, এবং এটা তার লক্ষণ যে এই স্যাম্পলিংটা তার মধ্যে থাকে, অলরেডি থাকে, এবং সেখান থেকে তার বিবেচনার মাধ্যমে, তার স্যাম্পলিংয়ের মাধ্যমে সে সেটাকে কাজে লাগায়। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা থমসনের বাছাই তত্ত্ব। আরও দু একটি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। থমসনের পর আমরা আলোচনায় আসছি হাওয়ার্ড গার্ডনার। হাওয়ার্ড গার্ডনারের বহুবিধ বুদ্ধিমত্তার তত্ত্ব, মাল্টি ডাইমেনশনাল। মানুষের বুদ্ধিমত্তা কেবল একটি একক ক্ষমতা নয়, হাওয়ার্ড গার্ডনার বলছেন, বরং বিভিন্ন বুদ্ধিমত্তার একটি সমন্বয়। এই তত্ত্ব অনুসারে প্রতিটি মানুষের মধ্যে কিছু নির্দিষ্ট বুদ্ধিমত্তার বিকাশ অন্যদের তুলনায় বেশি থাকে। একদম ঠিক। ওই যে বললাম, কেউ গান ভালো করে, কেউ অঙ্ক ভালো করে, কেউ ছবি আঁকে ভালো। একাধিক বুদ্ধিমত্তা। গার্ডনারের মতে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা থাকে, নয়তো আমরা এতগুলো কাজ একসাথে করতে পারতাম না। যেমন ভাষাগত বুদ্ধিমত্তা,
যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা, স্থানিক বুদ্ধিমত্তা, এর মধ্যে কোনোটা কারো কারো বেশি থাকে, কিন্তু বেসিক ভাবে এটা সবার মধ্যে থাকে। শারীরিক দেহজ বুদ্ধিমত্তা, বাদ্যযন্ত্র বিষয়ক বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, আন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা এবং প্রকৃতিবাদী বুদ্ধিমত্তা। আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু সবাই বাচিক শিল্পী হতে পারি না, তাই তো? ভাষাগত বুদ্ধিমত্তা আমাদের সবার আছে, কিন্তু কারোর কারোর ভাষাগত বুদ্ধিমত্তার পরিমাণ বেশি। আমরা সবাই একটা বেসিক ম্যাথামেটিক্স শিখেছি, কিন্তু সবাই অঙ্কে খুব ভালো নই, কেউ কেউ অঙ্কে প্রচণ্ড ভালো, কারণ তার ওই বুদ্ধিমত্তা বেশি। আমরা সবাই ইঞ্জিনিয়ার হই না, তাই ইঞ্জিনিয়ারদের স্থানিক বুদ্ধিমত্তা বেশি। শারীরিক দেহজ বুদ্ধিমত্তা, আমরা মোটামুটি খেলাধুলো সবাই করি, কিন্তু স্পোর্টসম্যান যারা হয় তাদের শারীরিক দেহজ বুদ্ধিমত্তা বেশি। মিউজিশিয়ান সবাই হতে পারে না, এটা যাদের বেশি বাদ্যযন্ত্র বিষয়ক বুদ্ধিমত্তা তাদের ব্যাপার এটা। আচ্ছা, এগুলো আমরা একটু এক্সপ্লেন করতে যাব। আন্তর্ব্যক্তিক অর্থাৎ সব মানুষ অন্যদের অভিব্যক্তি বুঝতে পারে না। কেউ কেউ দেখবে সোশ্যাল ওয়ার্কার হয়, আমরা ভাবি আরে মানুষটা নিজের জন্য কথা কিছুই না রেখে, নিজের কথা না ভেবে সব কিছু বিলিয়ে দিল। এই এমপ্যাথিটা আমাদের সবার নেই। যাদের মধ্যে আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা বেশি বা স্বাধীনতা সংগ্রামী যারা, তারা দেশের জন্য নিজের জীবন বলিদান দিয়ে দিয়েছেন, এই মানসিকতাটা কি সবার হয়? হয় না। তাদের আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা বেশি, যারা অন্যের কষ্ট দুঃখ এগুলো ভালো বুঝতে পারে। আন্তর্ব্যক্তিক অনেক সময় আমরা নিজেদের দুঃখ কষ্ট খুব একটা ভালো বুঝতে পারি না, ঠিক আছে? ওই বলি না, আরে এই তো একদম সেন্সিবল নয়। এই সেন্সিবলটা কোথা থেকে আসে? ওই আন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা থেকে। সবাই সমান সেন্সিবল নয়। প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা একদম লাস্ট এডিশন, এটাও আমাদের সবার সমান নয়। বেসিকটা সবার থাকে, কিন্তু যারা এটা নিয়ে খুব মানে ভালো হন তাদের এই বুদ্ধিমত্তাটা অনেক বেশি থাকে। প্রতিটি বুদ্ধিমত্তা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা অন্যদের থেকে আলাদা। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট বুদ্ধিমত্তায় ভালো হতে পারে, কিন্তু অন্য বুদ্ধিমত্তায় দুর্বল হতে পারে। ওই বললাম, কেউ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, কিন্তু স্পোর্টসে মোটেই ভালো নয়, একদম হতে পারে, কিন্তু তার মধ্যে বেসিকটা রয়েছে, কিন্তু সেটার প্রাবল্য কোনো একটার বেশি থাকে বা দুটোর বেশি থাকে। আবার যেমন আমরা প্রত্যেকে জানি যে সত্যেন্দ্রনাথ বা আইনস্টাইন, তারা অসামান্য বিজ্ঞানী হওয়ার পরে অসামান্য বাদ্যশিল্পী ছিলেন তো। তারপরে তাদের গাণিতিক বুদ্ধিমত্তা এবং বাদ্যযন্ত্রের বুদ্ধিমত্তা, হয়তো স্পোর্টস পার্সন হিসেবে তারা ভালো ছিলেন না, তার মানে ওই বুদ্ধিমত্তাটা তাদের ভালো নয়। এখন আমরা বলি না শিশুদের ওভারঅল ডেভেলপমেন্ট, অর্থাৎ তাদের যে বিভিন্ন বুদ্ধিমত্তার বিকাশ, মানে সবটা এটার একটা প্রপার নাম আছে, এনইপিতে এটা একটা বলা হয়, যেখানে আমাদের বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তাকে, মাল্টি ইন্টেলিজেন্স ব্যাপারটাকে, এটা মানে আমি জাস্ট টার্মটা মিস করে যাচ্ছি, মনে করতে পারছি না, এনইপিতে এটা বলা হয়েছে যে আমাদের পাঠ্যক্রম এমন হবে যে আমাদের মধ্যেকার যে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তাকে যেন জাগিয়ে তোলা হয়। হ্যাঁ, এই ধরনের পাঠ্যক্রম আমাদের পরিচালনা করতে হবে। শিক্ষার উপর এই ব্যাপারটার খুব প্রভাব আছে, ওই জন্য আমি এনইপির প্রসঙ্গটা বললাম, যে এই তত্ত্বটি শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। গার্ডনার এটি শিক্ষকদের তাদের শিক্ষার্থীর বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করে এবং সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতি তৈরি করতে সাহায্য করে। বেসিক্যালি বর্তমানে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেটা একটি শিশুকে বিভিন্ন বুদ্ধিমত্তায় তৈরি করার বিষয়টাকে সমর্থন করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গার্ডনার কিন্তু খুব এফেক্টিভ। এবং বর্তমান আমাদের যে এনইপি বলো বা বর্তমানে সারা পৃথিবীতে যে শিক্ষা এডুকেশনাল সাইকোলজি চলছে, যাকে আমরা পেডাগজি বলি, যে পেডাগজি ফলো করা হচ্ছে, সেই পেডাগজি অনুযায়ী কিন্তু গার্ডনার খুব এফেক্টিভ। ব্যক্তিগত বিকাশে প্রভাব, এই তত্ত্বটি ব্যক্তিদের তাদের নিজস্ব বুদ্ধিমত্তার ধরনগুলি শনাক্ত করতে এবং সেই অনুযায়ী তাদের ব্যক্তিগত বিকাশের জন্য কাজ করতে উৎসাহিত করে। ঠিক আছে, এখানে একটু এক্সপ্লেন করা হয়েছে ভাষাগত বুদ্ধিমত্তা না, এখানে ভাষাগত বুদ্ধির বিকাশ আমাদের সবার কিন্তু এত ভালো হয় না, আমরা সবাই বাগ্মী নই আর কি। কাদের এটা ভালো? লেখক, কবি, আইনজীবী, বক্তা, এদের এটা ভালো। যৌক্তিক গাণিতিক, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক এবং গাণিতিক চিন্তাভাবনার সাথে যুক্ত ইঞ্জিনিয়ার হতে পারে। সঙ্গীত, যারা সঙ্গীতজ্ঞ তাদের মধ্যে। স্পোর্টস পার্সন, যারা খেলাধুলার সাথে যুক্ত, শারীরিক গতিশীল বুদ্ধিমত্তা তাদের বেশি। স্থানিক বুদ্ধিমত্তা, এটা ইঞ্জিনিয়ারদের হয়, অর্থাৎ কোনো বিস্তৃত স্থান, সীমাবদ্ধ এলাকার ধরনগুলো শনাক্ত, ব্যবহার করার সম্ভাবনা, এগুলো মানে আমার তো ভীষণ খারাপ এটা। আচ্ছা, আন্তর্ব্যক্তিক এখানে রিপিট হয়ে গেছে, এটা আমি আলোচনা করেছি অলরেডি। এবং প্রাকৃতিক বুদ্ধিমত্তা, এটা হচ্ছে একদম নিউলি
অ্যাডেড আর কি। গার্ডনারের তত্ত্বের সাম্প্রতিকতম সংযোজন হলো প্রকৃতিবাদী বুদ্ধিমত্তা এবং তার মূল 7টি বুদ্ধিমত্তার চেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। গার্ডনারের মতে এই ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিরা প্রকৃতির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, একদম অ্যাবসলিউটলি, এবং প্রায়শই এরা পরিবেশ প্রজাতি সম্পর্কে খুব বেশি আগ্রহী হয়। এটা সবাই হতে পারে না, সবাই হতে পারে না। পরিবেশবিদ আমরা সবাই হতে পেরেছি, আমরা তো সবাই পরিবেশে বাস করি, কিন্তু এটাও একটা বুদ্ধিমত্তার মধ্যেই তিনি গণ্য করছেন। তাহলে আমরা মোটামুটি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ প্রথমেই আমরা যে যে বুদ্ধিমত্তার বিষয় স্পিয়ারম্যান আলোচনা করলাম, থমসন আলোচনা করলাম, গার্ডনার আলোচনা করলাম, এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু আসে। এমসিকিউ আলোচনা আমি অবশ্যই করছি, বিভিন্ন সময় ক্লাসে মিক্স সেট থাকছে, টপিক ওয়াইজ সেট থাকছে এবং এই ধরনের থিওরিটিক্যাল ক্লাস থাকছে। আর এই নোটগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে সহেলি ম্যাম _টেক্সটবুকে। এই টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আমি নোটস দিচ্ছি এবং নিয়মিত আমার ক্লাসেস থাকছে বাংলা এবং সিডিপি বিষয়। কোথায়? টেক্সটবুক সুপার কোচিংয়ের WBPSC চ্যানেলে। সো কিপ ওয়াচিং, এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই কমেন্ট করো যে কোন টপিকটা তোমাদের প্রয়োজন আলোচনার জন্য। শর্টে, প্রিসাইজভাবে, MCQ বেসডভাবে আমি অবশ্যই অবশ্যই আলোচনা করে দেবো। সো থ্যাংক ইউ, এবং আমার ক্লাসেস ফলো করো। উইকডেজে আমার ক্লাস সন্ধে 8টায় বা 9টায় থাকে। ফলো করো চ্যানেল, তাহলেই জানতে পারবে। এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। শুধু ক্লাস নয়, এই নোটসগুলোও তোমরা পেয়ে যাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলে। সো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড কিপ ওয়াচিং।